বাংলাদেশে তখন হিংসা এত বেশি হচ্ছিল যে এই হিংসার বলি হয়ে প্রায় 147 জন তাদের প্রাণ হারায়। এই প্রতিবাদ আরও তীব্র আকার ধারণ করে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করে। প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের মন্তব্য প্রতিবাদের আগুনকে আরও বাড়িয়ে তুলেছিল। আর এই আগুন এতটাই বেড়ে যায় যে তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এবং শেখ হাসিনাকে ডিক্টেটর বলেও সম্বোধন করে। হ্যালো এভরিওয়ান, গত এক মাস ধরে বাংলাদেশে আগুন জ্বলছে। এই আগুন শুরু হয়েছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে। এই আন্দোলন সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে কোটা সিস্টেম কি, কিভাবে কোটা সিস্টেমের বিরুদ্ধে বিক্ষোভ একটি আন্দোলনের রূপ নিল। বাংলাদেশের কোটা সিস্টেম বা রিজার্ভেশন সিস্টেম জাতিগত নয়। স্বাধীনতার পর চালু হওয়া এই কোটা সিস্টেমে সরকারি পদে প্রায় 56% সংরক্ষিত, যার মধ্যে 30% আসন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি ও নাতি নাতনিদের জন্য সংরক্ষিত। এছাড়াও 10% মহিলাদের জন্য, 10% জেলার বাসিন্দাদের জন্য, 5% জাতিগত সংখ্যালঘুদের জন্য এবং 1% প্রতিবন্ধীদের জন্য। এর ফলে মোটে 44% চাকরিপ্রার্থী মেধার ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের একটা বড় অংশের মনে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে অসন্তোষের চাপা আগুন মনে মনে তৈরি হতে থাকে। এর ফলে 2018 সালে জুলাই মাসে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং পাল্টা আক্রমণ শুরু হয়। এই আন্দোলন এতটাই তীব্র হয় যে তৎকালীন বাংলাদেশ সরকার একটি সার্কুলার জারি করে কোটা সিস্টেমকে বাতিল করতে বাধ্য হয়। এই কোটা সিস্টেম উঠে যায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে তা এখনও বহাল থাকে। এছাড়াও সার্কুলারে এও বলা হয়েছে যে সংশ্লিষ্ট কোটার শিক্ষার্থী যদি না পাওয়া যায় তাহলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করতে হবে। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। তাহলে এখন কি এমন হলো যে এই আন্দোলন পুনরায় শুরু হলো এবং সারা বাংলাদেশ এই আন্দোলনের আগুনে পুড়তে শুরু করলো? এই আন্দোলন আবার শুরু হয় যখন 2024-এর জুলাই মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 2018-এর এই রিফর্মকে অসাংবিধানিক ঘোষণা করে এবং আগের কোটা সিস্টেমকে আবার ফিরিয়ে আনে। এর প্রতিক্রিয়াস্বরূপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে একটি বিক্ষোভ শুরু হয়, কিন্তু সরকারের কঠোর হাতে দমনের ফলে এবং জনগণের অসন্তোষের কারণে দ্রুতই এই বিক্ষোভ আন্দোলন রূপে সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপরেই আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভয়ঙ্কর উক্তি। এর ফলে আন্দোলন এক বিকট রূপ ধারণ করে। এই আন্দোলনকে আটকানোর জন্য বাংলাদেশ সরকার প্রায় সব রকম উপায়ে প্রচেষ্টা করে। বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, পুলিশ, মিলিটারি এবং সীমান্ত রক্ষা বাহিনীকেও মোতায়েন করে এই আন্দোলনকে এবং সারা দেশে কারফিউ ঘোষণা করে এবং শুট অ্যাট সাইট অর্ডার জারি করে। এই সময় হিংসা এত বেশি ছড়িয়ে পড়ে যে প্রায় 150 জন মানুষকে তাদের জীবন দিয়ে এর মূল্য চোকাতে হয়। আর এর ফলে আন্দোলনের মাঝে ডিক্টেটর বা স্বৈরাচার বলে স্লোগান ওঠে। এই আন্দোলন আর যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট 21 জুলাই 2024 কোটা সংরক্ষণ ব্যবস্থার পুনর্বিবেচনার আদেশ দেয়। এতে সরকারি চাকুরিতে আসন সংরক্ষণ 93% মেধার ভিত্তিতে, 5% মুক্তিযোদ্ধাদের জন্য, 1% জাতিগত সংখ্যালঘুদের জন্য এবং 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত। তো ফ্রেন্ডস, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় যে আইন কানুন কখনো চিরকালীন নয়, মানুষের স্বার্থে তা পরিবর্তনশীল। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।